আসসালামু আলাইকুম। আমি সুলতানির। আজকে একটা মেজর টপিক নিয়ে আমি কভার করতে যাচ্ছি, যেটার টপিক হচ্ছে সহজ ভাষায় ইউজার এক্সপিরিয়েন্স, ইউজার ইন্টারফেস, মানে ইউআই ইউএক্স স্কিল ডেভেলপমেন্ট গাইডলাইন। সো এটা আসলে কখনোই ছোট একটা ভিডিও হবে না। ডেফিনেটলি এটা 5-6 মিনিটে শেষ হওয়ার নয়। তো এটা বড় একটা ভিডিও হতে যাচ্ছে, তো সেই ক্ষেত্রে আপনারা এটা শেয়ার করে রাখেন, এটা সেভ করে রাখেন যেন পরে কাজে দেয়, প্লাস অন্য যারা আপনাদের বন্ধু বান্ধব আছে তাদেরও যেন হেল্প আসে। তো আমি আজকে শুধুমাত্র বেসিক গাইডলাইনটাই দিতে পারবো, কারণ এটা আসলে অনেক ভাস্ট একটা বিষয়, আপনারা জানেন, কিন্তু এটাকে আমরা এতটাই ভাস্ট বানিয়ে ফেলেছি যে অনেক কমপ্লেক্স করে ফেলেছি। তো এটা যেন কমপ্লেক্সিটি তৈরি না করে সেরকম ভাবেই আজকে আমি খুব সহজ সরল ভাবে আমার কমন যে টিচিং মেথড এইভাবেই আমি শেখাবো। আপনাদেরকে একটা গাইডলাইন দেওয়ার চেষ্টা করব, একটা ওয়ার ফ্রেমিং দেওয়ার চেষ্টা করব, বা সাইট ম্যাপ বলতে পারেন। সেটা ধরে ধরে আপনারা সেলফ লার্ন করতে পারবেন কিভাবে ইউআই বা ইউএক্সটা আপনারা শিখবেন বা আয়ত্ত করবেন। বাট যেহেতু এটা একটা বড় প্রজেক্ট, ভাস্ট প্রজেক্ট, সেক্ষেত্রে মেইনলি ওয়ার্কশপেই আমরা আসলে এটা অনেক ভালো এক্সিকিউট করতে পারবো। 1.5 থেকে 2 ঘন্টা সময় হয়তো বা লাগবে। তো আমার আপকামিং ওয়ার্কশপগুলোতে আমি ডেফিনেটলি এটা কভার করার চেষ্টা করব। মোস্ট অফ দেম উইল বি ফ্রি। সো এটা কমেন্টে লিঙ্ক থাকবে, সেই লিঙ্কগুলোতে হোয়াটসঅ্যাপের গ্রুপ আছে, পেজ লিঙ্ক হয়তো বা থাকবে। আপনারা লাইক বা গ্রুপে জয়েন করে থাকলে এই ফ্রি ওয়ার্কশপগুলোর নোটিফিকেশন ওখান থেকে পেয়ে যাবেন। আচ্ছা, তো আমি আসলে আমার পরিচয় দিয়ে শুরু করি। আমার অন এভারেজ আমি একজন ফ্রিল্যান্সার। তো আমি ফ্রিল্যান্স কাজগুলোই করছি। তো আমার কাজের যাত্রা শুরু 2011 সাল থেকে, 10-11 বলতে পারেন, ওই সময়টাতেই আসলে আমরা শুরু করেছি। তো আমি একজন প্রফেশনাল ইউজার এক্সপিরিয়েন্স ডিজাইনার। তো আমি মূলত কাজ করছি মোবাইল গেমস, অ্যাপ্লিকেশন এবং ওয়েব ডিজাইন নিয়ে। জবের ক্ষেত্রে আপনি বলতে পারেন যে প্রফেশনাল যে জবগুলো আছে সেই জব, তারপর বিভিন্ন মার্কেট প্লেস যেমন আপওয়ার্ক, ফাইবার, পিপল পার আওয়ার, ফ্রিল্যান্সার.com এবং আউট অফ মার্কেট প্লেস সব কিছু মিলিয়ে আমার এই পর্যন্ত প্রায় 600-700 প্রজেক্ট আমি ছোট বড় মিলিয়ে কমপ্লিট করেছি, মাল্টিপল নিশের উপর বেস করে। So, এই হচ্ছে আমার ওভারঅল জার্নি। আপনারা হয়তো বা খেয়াল করে থাকবেন যে আমি বলেছি আমি একজন ইউএক্স ডিজাইনার, ইউজার এক্সপিরিয়েন্স ডিজাইনার। আমরা সাধারণত শুনি যে ইউআই ডিজাইনার বা ইউআই ইউএক্স ডিজাইনার। তো আমরা কিন্তু আসলে ইউজার এক্সপিরিয়েন্সটাই ডিজাইন করি। ইউজার এক্সপিরিয়েন্স মানে কিন্তু আপনার শুধু ওয়েব না। ইউজার এক্সপিরিয়েন্স মানে কিন্তু শুধু আপনার অ্যাপ্লিকেশন বা গেমস না। ধরেন যে আমার এখানে একটা মাউস আছে, এই যে একটা মাউস, এই মাউসটা যখন ডিজাইন করেছে সেটাও কিন্তু একটা ইউজার এক্সপিরিয়েন্সের ডিজাইনে রয়েছে। আমার কাছে দুইটা মাউস আছে, এটা একটা মাউস, ওয়ান কাইন্ড অফ ম্যাজিক মাউসের মতো অ্যাপেলের, এটা একটা মাউস আপনি দেখতে পাচ্ছেন। আরেকটা মাউস আছে লজিটেকের, এটাকে আমরা বলি আর্গোডাইনামিক শেপের একটা মাউস। এটার দেখবেন চেহারাটাই একটা এলিয়েন শিপের মতো। সো এই দুইটার ডিজাইনটা আপনি দেখেন, টোটালি ডিফারেন্ট দুইটা ডিজাইন। সো এটার কারণটা হচ্ছে যখন এই মাউসটা ডিজাইন করা হয়েছে তখন একটা ইউজারকে টার্গেট করে, একটা ইউজার এক্সপিরিয়েন্সকে টার্গেট করে স্টাডি করে বানানো হয়েছে। আর ঠিক যখন এই মাউসটাকে ইউজ করা হয়েছে তখন ডিফারেন্ট টাইপ অফ ইউজারকে টার্গেট করে বানানো হয়েছে। তার মানে কোনোটাই খারাপ কোনোটাই ভালো সেটা নয়। হ্যাঁ, তবে অনেকেই ফল্টি প্রোডাক্ট বা ফল্টি ইউজার এক্সপিরিয়েন্স স্টাডি না করেই তৈরি করে ফেলে, যেগুলো আসলে শেষে মারা যায়। তো আসেন আমরা আমাদের মেইন টপিকে ফিরে যাই। আমাদের আজকের টপিক হচ্ছে সহজ ভাষায় ইউআই ইউএক্স স্কিল ডেভেলপমেন্ট গাইডলাইন। আমি আসলে গাইডলাইন যেটা দিব এটা একটা সাইট ম্যাপ হিসেবে আপনারা কাউন্ট করতে পারেন, কারণ এখানে অনেক কিছুই দেখানোর সুযোগ নাই, অনেক কিছুই অন স্ক্রিনে আপনাদের আমি প্র্যাকটিক্যালি দেখাতে পারবো না। আমি যেভাবে বলবো সেই জিনিসগুলো আপনারা ওইভাবে স্টেপ বাই স্টেপ ফলো করলে আমার কাছে মনে হয় এটা একটা ওভারঅল সেলফ লার্নিং লেভেলে আপনারা শিখতে পারবেন। খুব বেশি কোর্স না করে বা খুব বেশি পয়সা পাতি ইনভেস্ট না করে আপনারা নিজে থেকেই বুঝে বুঝে এটা আহ, করতে পারবেন। তবে এখানে আমার একটা সাজেশন হচ্ছে যে আজকে আমি আপনাদের যে মেন্টর সুলতান নীর, আমার কাছ থেকে আপনারা যে গাইডলাইনটা নিচ্ছেন, এরকম আরো 2-4 জন যারা প্রফেশনালি গাইডলাইন দিচ্ছেন, যাদের ভালো কন্টেন্ট আছে, মেন্টর যারা আছেন, তাদের কাছ থেকেও আপনারা সেম বা সিমিলার গাইডলাইনটা কালেক্ট করবেন যদি তাদের থেকে থাকে, বা ইউটিউবে ঘেটেও নিতে পারেন। কারণ কি, কারণ সবার পার্সপেক্টিভ আলাদা। 2-3 জনের কাছ থেকে নিলে যেটা হবে আপনি বুঝবেন যে আসলে আপনার
কোন ওয়েটা ফলো করা উচিত, অথবা কম্বাইন্ডলি যদি আপনি আপনার নিজের জন্য একটা সাইট ম্যাপ বাই সেলফ বানাতে পারেন, সেটা আরো বেটার আমার কাছে বলে মনে হয়। আমি এটাই সবসময় করি। So, আমি ইন্ডিভিজুয়াল কাউকে আসলে ফলো করি না, সবার কাছ থেকে আমার কন্টেন্ট গুলো নেই। তো আসেন আমরা আমাদের টপিকে চলে যাই। আগেই বলেছি সবকিছু আমি কভার করতে পারছি না। সো আপকামিং ওয়ার্কশপগুলোতে আপনাদের সবার ইনভাইটেশন, সবাই সেখানে জয়েন করবেন, এবং আমাদের ডেফিনেটলি ইউআই ইউএক্স নিয়েও বেশ কয়েকটা ওয়ার্কশপ থাকছে। আচ্ছা আসেন আমরা তাহলে আমাদের টপিকে ফিরে আসি। আমরা ইউএক্স দিয়ে শুরু করব, কারণ যেহেতু ইউএক্স এর ব্যাপারটা আমরা অনেকটাই ক্রিটিক্যাল করে ফেলেছি। আসলে জিনিসটা ক্রিটিক্যাল, এবং এটা একটা লম্বা প্রসেস। কারণ ইউএক্স মানেই হচ্ছে ইউজার এক্সপেরিয়েন্স, যেটা আমিও একজন ইউজার। বাট আমি যখন একটা প্রোডাক্ট ডিজাইন করছি বা আমি যখন একটা কন্টেন্ট ডিজাইন করছি, সেটা কিন্তু আমি আরো হাজার হাজার লাখ লাখ ইউজারকে কনসিডার করে করছি। তো ব্যাপারটা এরকম না যে আমি আমার বন্ধু সেলিমের জন্য একটা ডিজাইন করলাম, এটা শুধুমাত্র ওই ইউজ করবে, তার পার্সপেক্টিভ থেকে আমি ডিজাইনটা করছি। আমাকে এটা মাথায় রাখতে হবে যে আমার ডিজাইনটা আরো হয়তোবা লাখ এবং কোটির মানুষের উপরেও হয়তোবা এটা বর্তায়, হয়তোবা তাদের কাছে যাচ্ছে। তো সবার যে কনসেপ্ট, সেটাকে আমার কনসিডার করে কিন্তু ডিজাইন করতে হবে, এবং আমরা ইউএক্সটা এই জন্যই অনেক বেশি প্রায়োরিটি দিয়ে থাকি। আপনারা জানেন আমরা আগে থেকে যে ইউএক্সটা প্র্যাকটিস করেছি, সেটা আসলে আমাদের প্র্যাকটিক্যাল ইউজার এক্সপেরিয়েন্স প্র্যাকটিসেস। বাট এখন অনেক অনেক টেকনিক এসেছে যেগুলো আসলে কাগজে কলমে স্বীকৃত, যেগুলো আমরা এখনো শিখছি, এখনো আমরা বলছি, এখনো শেখাচ্ছি। তো এখন ইউএক্সটা আসলেই ইম্পর্টেন্ট। এটা আমরা আগে না জেনেই করতাম, এখন আমরা জেনে করছি। আসেন, সো ইউএক্স এর ক্ষেত্রে আসলে যে ব্যাপারগুলো আমাদেরকে ফিগার আউট করতে হবে, এটা আমি খুব সহজভাবে বলছি, দেখেন আপনারা এই জিনিসগুলো মাথায় রাখেন। ইউজার সাইকোলজি নাম্বার ওয়ান হচ্ছে ইউজার সাইকোলজি। তো যে ইউজার আছে তার সাইকোলজি আমাকে বুঝতে হবে। তো সাইকোলজি না বুঝলে কেমনে হবে? তো এগুলো অত এক্সপ্লেনেশন আমি যাব না, খুব শর্টকাটে বলছি। ইউজার সাইকোলজি যেটা হচ্ছে, ইউজার কি থিঙ্ক করছে, তার থিঙ্কিং প্যাটার্নটা কি, তার ইউজার প্যাটার্নটা কি, এই সাইকোলজিটা আমাকে বুঝতে হবে। এই সাইকোলজিটা বুঝে আমাকে আমার ডিজাইনের মধ্যে বা আমার প্রোডাক্টের মধ্যে সেই ইম্প্যাক্টগুলো ফেলতে হবে, যেন তার সাইকোলজিকে ট্রিগার করলে সে যেন আমার প্রোডাক্টটা পারচেস করে বা আমার এখানে বেশি সময় ধরে থাকে। আপনারা হয়তো বা জানেন যে কিছু কালার সাইকোলজি রয়েছে, এর মধ্যে অনেক সাইকোলজি রয়েছে। কিছু কালার সাইকোলজি রয়েছে, কিছু কিছু রেস্টুরেন্ট স্পেসিফিক কালার করে, যেখানে কিনা ইউজার এসে বসে থাকতে গুড ফিল করে, তাদের খাওয়ারের জন্য অ্যাপেটাইট তৈরি হয়। এটাও কিন্তু একটা সাইকোলজিক্যাল ব্যাপার, ইউজার জানছে না, বাট আপনি জানছেন। সো এটা ইম্পর্টেন্ট একটা বিষয়। আরেকটা যেটা হচ্ছে যে আমরা মনে করি ডিজাইন মানে হচ্ছে অ্যাস্থেটিক ডিজাইন, অ্যামেজিং ডিজাইন, অসাম ডিজাইন, দেখলেই চোখ জোড়ায় যাবে, অনেক ক্রিটিক্যাল সব প্যাটার্নস থাকবে, অনেক কমপ্লেক্স ডিজাইন ক্যাপাবিলিটি রাখতে হবে। আসলে আমাদের মেইন সোর্সটা কিন্তু হচ্ছে ইউজারের পেইন। আমাদের এটাকে আইডেন্টিফাই করতে হবে যে ইউজার আমার কাছে এসছে, সে একজন ইউজার, এবং সে কিন্তু আরো হাজার হাজার ইউজারের জন্য প্রোডাক্টটা ডিজাইন করছে। তো ইউজারের পেইনটা আমাকে বুঝতে হবে যে হোয়াট ইজ ইউজার পেইন, এটা আমাকে বুঝে এর সাথে আমাকে অ্যাড করতে হবে সিম্প্যাথি এবং এমপ্যাথি। তা আমরা এই শব্দ দুইটা অনেকবার শুনেছি, সিম্প্যাথি এমপ্যাথি, এই দুইটা আসলে কি? একটার পরে একটা আসে। সিম্প্যাথিটা হচ্ছে, ধরেন যে আপনি ব্যথা পেয়েছেন বা আপনার একটা স্যাড স্টোরি আমি শুনেছি, শুনে আমিও একটু আহা উহু করলাম, এটা আমার সিম্প্যাথি হলো। আর এমপ্যাথি হচ্ছে আপনার ওই পেইনটা ফিল করা, নিজের মধ্যে ধারণ করা। লাইক আপনার জুতাটা পরা, আপনার জুতায় যে কত কষ্ট, এটা একটা কথার কথা আর কি। তো সেই কষ্টটা ফিল করা। তো সিম্প্যাথি আমাকে দেখাতে হবে ক্লায়েন্টের পেইন পয়েন্ট খুঁজে বার করে, এবং তার সাথে এমপ্যাথাইজড হতে হবে। তাহলেই আমি বুঝবো যে আমি আসলে কিভাবে তার প্রবলেমটা সলভ করব। এরপরে রয়েছে মার্কেট ট্রেন্ড। শুধু আমি আমার ডিজাইন মতো, আমার চিন্তা মতো ডিজাইন করলেই হবে না, মার্কেটে এখন কি চলছে। কারণ আপনি জানেন যে 5 বছর আগেও যেরকম ওয়েবসাইট ডিজাইন হতো বা গেম বা অ্যাপ্লিকেশন ডিজাইন হতো, এখন কিন্তু পুরো পাল্টে গেছে। তো এখন মার্কেট ট্রেন্ড অনুযায়ী কিন্তু সবাই চাচ্ছে, এবং আমরা সেইভাবেই ডিজাইনগুলো করছি। তো মার্কেট ট্রেন্ডটা আমাদের স্টাডি করতে হবে। পাবলিক অর ইউজার ডিমান্ড, এটাও খুব বেশি ইম্পর্টেন্ট। যেটা আমি বলছি যে আপনি যে ইউজার, মানে আপনার ক্লায়েন্টের জন্য যদি করে থাকেন, কোনো প্রোডাক্ট ডিজাইন করে থাকেন, তার কিন্তু আরো অনেকগুলো পাবলিক আছে, আরো ইউজার্স আছে। তারা আসলে কি চায়, তাদের প্রবলেমটা কিভাবে সলভ হবে, সেটা আমাদের আইডেন্টিফাই করে সেটার উপর কাজ করতে হবে। আর সব থেকে শেষ, যেটা হচ্ছে যে, মানে শেষ না আসলে, শেষের পথে, সেটা হচ্ছে
প্রবলেমটাকে খুব ইজিয়ার ওয়েতে আমরা সলভ করব। আপনারা হয়তো একটা গল্প জানেন যে একবার কোনো একটা বড় কোম্পানিতে, কোনো একটা বড় দেশের বড় কোম্পানিতে, একটা ম্যানুফ্যাকচারিং কোম্পানি, তো সেখানে আহ, সাবান তৈরি করছিল তারা। তো যখন সাবান তৈরি করছিল, তো অনেক সাবানের যে মোড়ক আছে, মানে প্যাকেট আছে, তো প্যাকেটের ভেতরে সাবান ঢুকছিল না, মানে প্যাকেটটা এমটি থেকে যাচ্ছিল। যখন আপনার রোলিং প্যানেলে যখন যাচ্ছিল, তখন দেখা যাচ্ছে যে অনেক প্যাকেটের ভিতরে সাবান নাই। তো এটা একটা টেকনিক্যাল মিস্টেক। তো এখন বড় বড় ইঞ্জিনিয়ারদের ডাকা হলো। ডাকার পরে বলছে যে এই যে অনেকগুলো প্যাকেটে সাবান যাচ্ছে না, এটা কিভাবে সলভ করব আমরা। তো বড় বড় ইঞ্জিনিয়ারদের বড় বড় সব আইডিয়াস, হ্যাঁ, লাইক এখানে একটা সেন্সর বসাতে হবে, সেন্সরের জন্য 150 কোটি টাকা লাগবে। আবার ধরেন যে আমরা পুরো এই ম্যানুফ্যাকচারিং সিস্টেমটাকে চেঞ্জ করে ফেলি, সেটার জন্য আরো 100 কোটি টাকা লাগবে। মানে এরকম বিশাল বিশাল সব আইডিয়া নিয়ে সবাই আসছে। তো ওইখানে একজন ওয়ার্কার ছিল, সে যেটা করলো, সে বলল যে স্যার আমরা যে রোলার আছে তার সামনে একটা টেবিল ফ্যান বসাই দেই, তো যে মোড়কের মধ্যে সাবান নাই, ওইটা ফ্যানের বাতাসে ওইটা চলে যাবে, তাইলে আমাদের আর সমস্যা হবে না, ওইটা আমি ইজিলি বুঝতে পারবো যে ওইটার মধ্যে সাবান নাই। সো এটা একদম বিনা খরচের একটা আইডিয়া, বাট প্রবলেমটা কিন্তু ইফেক্টিভলি সলভ হলো। তো এটাই বলছি যে আমরা অনেক সময় এক একটা প্রবলেম অনেক ক্রিটিক্যালি সলভ করার চেষ্টা করি। ক্রিটিক্যাল থিঙ্কিং এবং ক্রিটিক্যাল সলভিং কিন্তু ডিফারেন্ট দুইটা জিনিস। আপনি ক্রিটিক্যাল থিঙ্ক করবেন তখনই যখন একটা প্রবলেমের সব থেকে ইজিয়েস্ট সলিউশন আপনি ব্রিং করতে পারবেন, এবং আমাদের ইউএক্স এর মেইন মোটো কিন্তু হচ্ছে একটা প্রবলেমের ইজিয়েস্ট সলিউশন। সো এইটা আমাদের আলটিমেট গোল, যে এই প্রবলেমগুলো আমরা ইউজার সাইকোলজি বুঝবো, আমাদের ইউজারের পেইন পয়েন্ট বুঝবো, সেখানে আমরা সিম্প্যাথি যোগ করব, এমপ্যাথি যোগ করব, আমরা মার্কেট ট্রেন্ড দেখবো, ডিজাইন করব, পাবলিক এবং ইউজারের ডিমান্ড দেখবো, দেখে সব থেকে সহজে কিভাবে ইউজারের প্রবলেমটাকে সলভ করা যায় সেটা আমাদের হবে আলটিমেট গোল। সো আমাদের ইউএক্স পার্ট কিন্তু এখানেই শেষ। ইউএক্স এর যে বেসিক বোঝার যে বিষয়গুলো, তো এটার জন্য কি কি করতে হবে সেটা আমি পরে বলে দিচ্ছি। এখন দেখেন ইউএক্স এর সেকেন্ড পার্ট যেটা, সেটা হচ্ছে যে মানে যদি আপনি এত ইনডেপথ চিন্তা করতে না পারেন, বুঝতে না পারেন, আমাদের ইউএক্স এর অনেকগুলো লস আছে। যেমন ধরেন ফিটার্স ল, জ্যাকবস ল, হিগস ল, আরো মনে হয় কি কি ল আছে, পার্কিনসন্স ল আছে, তারপরে প্রক্সিমিটির একটা ল আছে। ধরেন এই যে ল গুলো আছে, এরকম আরো প্রায় 20-25টা ল এবং প্রিন্সিপালস আছে। এগুলো আপনারা যখন ডিজাইন করবেন, এই ল গুলো আপনারা প্রায় মুখস্থই করে ফেলবেন, প্র্যাকটিস করে করে আর কি। আর মুখস্থ করে তো আপনি ডিজাইনে ইমপ্লিমেন্ট করতে পারবেন না। শুধু প্র্যাকটিস করে করে আপনারা এগুলোকে আয়ত্ত করে ফেলবেন। তো এটা ইম্পর্টেন্ট একটা বিষয় যে আসলে লস গুলো আপনি জানতে পারছেন কিনা। তো এই ল গুলো আপনারা শিখে নেবেন। এই ল গুলো আমরা ওয়ার্কশপে কভার করব, বাট এখানে আপনি গুগল করলেই সেই ল গুলো কিন্তু এক্সাম্পল সহ ইজিলি দেখতে পারবেন। সেই ল গুলো আপনারা ইজিলি জানার পরে দেখবেন যে ডিজাইন সিস্টেমটাই আপনার জন্য ইজি হয়ে গেছে, ইউএক্সটা জানাটা ইজি হয়ে গেছে, কারণ এই লগুলো অনেক অ্যাপ্লাই করে করে, অনেক ইউজারের উপর অ্যাপ্লাই করে করে বেস্ট যে ল সেটাকে এখানে ল হিসেবে ইমপ্লিমেন্ট করা আছে ইউএক্স এর জন্য। এখন আসেন কোর্সের বিষয়ে। ইউএক্স এর কোর্সের কোনো শেষ নাই। ইউএক্স এর কোর্সের ক্ষেত্রে যদি আপনি এই যে সাইকোলজিক্যাল যে ইউএক্স, যেটা আমরা বলছি ইউজার এক্সপেরিয়েন্সটাকে বোঝার জন্য যে স্পেসিফিক কোর্স আছে, ফিগমা বা এক্সডি বা ইউআই ডিজাইনের তো অনেক কোর্স, সেটা তো আছেই, বাট ইউএক্স এর জন্য আমি স্পেশালি বলছি। আমাদের এখানে দুইটা কোর্স আছে, যেটা হচ্ছে গুগল ইউএক্স ডিজাইন প্রফেশনাল সার্টিফিকেশন কোর্স, এটা গুগলের একটা কোর্স। এটা অনেকেই ফ্রিতে অ্যাভেইল করতে পারে, অনেক টেকনিক আছে, এটা আপনারা ইউটিউব করলেই পাবেন, অথবা অনেক জায়গায় ফ্রিতেও এটা ডাউনলোড করা যায়। এটা একটা কোর্স আছে। আর মাইক্রোসফটের ইউএক্স ডিজাইনের আরেকটা কোর্স আছে। সো ওভারঅল যদি আপনারা এই দুইটা কোর্স অন্য কোনো মাল্টিটাস্কিং না করে একদম বসে রুটিন করে মেনটেন করে যদি শিখতে পারেন, আমার কাছে মনে হয় যে ইউএক্স এর জন্য একদম শুরুটা আপনার বাটার স্মুথ হবে। যদি এগুলো বুঝতে পারেন, এগুলো যদি বারবার শুনে বুঝে যদি আপনি রিয়েলাইজ করতে পারেন যে ইউএক্সটা আসলে কি, এই দুইটা কোর্স আমার কাছে মনে হয় অনেক অনেক বেটার। সবাই করে, যারা ইউএক্স নিয়ে কাজ করে সবাই এই দুইটা কোর্স করেছে, অ্যাটলিস্ট আমার মনে হয়। আর এছাড়া ইউদেমি আছে, কোর্সেরা আছে, লিঙ্কডইনের কোর্সেস আছে, স্কিল শেয়ারের কোর্স আছে।
বাংলাদেশেও অনেক অনেক কোর্স আছে যেগুলো আপনারা চাইলে কিন্তু করতে পারেন, বাট শুধু কোর্সের মধ্যেই থাকলে চলবে না, যে একের পর এক 10টা কোর্স ডাউনলোড করে ফেললাম, 10টা কোর্স আমি এনরোল করছি, 10 বছর পার হয়ে গেল, তখন দেখবেন ওই কোর্সগুলো আর কাজে লাগছে না, কারণ আপনি তো 2-3 বছরের ট্রেন্ড চেঞ্জ হয়ে গেছে, ইউএক্স চেঞ্জ হয়ে গেছে, সাইকোলজি চেঞ্জ হয়ে গেছে, তখন আপনি চাইলেও আসলে ওই কোর্সগুলো কাজে লাগাতে পারবেন না। সো আমার কাছে মনে হয় 1 থেকে 3টা কোর্স আপনি যদি মন দিয়ে 1-2-3 মাসের মধ্যে করেন, আপনার ভালো একটা ইউএক্স নলেজ আপনি গ্যাদার করতে পারবেন। এটা খুব ইজি আমার কাছে প্রসেস বলে মনে হয়। আর ইউএক্সটা আসলে 3L সিস্টেম। 3L সিস্টেম মানে হচ্ছে 3টা L, লাইফ লং লার্নিং যেটা আমরা বলি, যে সারা জীবনই আপনাকে এটাতে শিখতে হবে। আসলে ইউএক্স এর শেখার কোনো ডেড এন্ড নাই, কারণ ইউজার সাইকোলজি চেঞ্জ হচ্ছে, মানুষ নতুন করে চেঞ্জ হচ্ছে, সবকিছুই চেঞ্জ হচ্ছে, তো ডিজাইন সিস্টেম চেঞ্জ হচ্ছে, তো এটা আসলে শেখার কোনো শেষ থাকবে না। এটা হচ্ছে আমার ইউএক্স। তো ইউএক্স নিয়ে আমরা এই 4টা পার্ট আমরা শিখলাম। তো আশা করছি ইউএক্সটা আপনাদের জন্য সহজ হবে এরপরে। এখন আমরা আসি ইউআই ডিজাইন যে পার্টটা আছে, ইউআই ডিজাইনে আপনি কোন কোন স্টেপগুলো ফলো করবেন, কিভাবে ফলো করবেন। তো এখানে ইউআইটা 2 ধরনের মানুষের জন্য একটু ডিফারেন্ট। একটা হচ্ছে আপনার ইউআইটা হচ্ছে যারা নন ডিজাইনার, ধরেন যে আপনি ভার্সিটিতে পড়ছেন বা স্কুল কলেজে পড়ছেন, বা আপনি ডিজাইন সম্পর্কে কোনো আইডিয়াও আপনার নাই, এই ধরনের মানুষের জন্য আমার কাছে ইউআইটা ডিফারেন্ট লার্নিং প্রসেসটা। আর যারা অলরেডি ডিজাইন প্ল্যাটফর্মে আছেন, ডিজাইন প্রফেশনে আছেন, তাদের জন্য ব্যাপারটা আলাদা। কারণ কি, আমার কাছে যেটা মনে হয়, যারা একেবারে নন ডিজাইনার তাদের আসলে ওই ইউএক্সটা নাই, মানে অ্যাকচুয়ালি ডিজাইনের যে কনসেপ্টটা, আপনি যতই ইউএক্স শিখে আসেন, যতই আপনি টুল শিখে আসেন, আপনি কিন্তু কখনোই একটা ভালো ডিজাইন করতে পারবেন না। ওই ডিজাইন যেটাই করবেন খ্যাত মার্কা হবে, কারণ ডিজাইন এক্সপিরিয়েন্সটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আর আমরা যেটা বলি যে ইউআই ইউএক্স মানেই হচ্ছে ওয়েব ডিজাইন, গেম ডিজাইন, অ্যাপ ডিজাইন, এটা কিন্তু নয়। আপনি যখন একটা ফেসবুকের স্ট্যাটিক ডিজাইন করছেন, ফেসবুকের পোস্ট ডিজাইন করছেন, তখনও কিন্তু আপনার ইউআই ইউএক্সটা মাথায় রেখেই ডিজাইনটা করতে হচ্ছে। সেখানেও আপনার হুক থাকছে, সেখানেও আপনার ইউজার সাইকোলজি থাকছে, সেখানে আরো বেশি ইন্টেনশনালি আপনাকে এফোর্ট দিতে হচ্ছে যে যে কম সময়ের মধ্যে কিভাবে আমি আমার ইউজারকে অ্যাট্রাক্ট করবো। একটা ওয়েবসাইটে তো আসলে অন পারপাস মানুষ চায়, সেখানে ইউএক্সটা আমরা একটু লেন্দি প্রসেস করে ডিজাইন হয়তো বা করলেও হয়, বাট একটা ব্রশিওর, বাট একটা ফেসবুক পোস্ট, বা একটা স্ট্যাটিক বা অ্যাডস, এটা ডিজাইন করার ক্ষেত্রে কিন্তু আমার মনে হয় না যে আহ, আরো ক্রিটিক্যাল আমার কাছে যেটা মনে হয়, কারণ অনেক শর্ট টাইমে আমাকে ইউজারের অ্যাটেনশন গ্র্যাব করতে হয়। সো ইটস ওয়ে চ্যালেঞ্জিং দেন আদার ইউএক্স ডিজাইন। সো যারা আসলে নতুন, একেবারে নতুন, তাদের কাছে আমার সাজেশন থাকবে, বিফোর ইউ জাম্প ইনটু ইউএক্স অর ইউআই ডিজাইন, বড় কোনো প্রজেক্ট, বড় কোনো ডিজাইনের ক্ষেত্রে আপনি ডিজাইন থিওরিজ গুলো জানা শুরু করেন। ডিজাইন থিওরিজ, যে ডিজাইন কেমনে করে, ডিজাইনের বিভিন্ন থিওরিজ আছে, এই থিওরি লিস্ট বলতে গেলে আবার ওই যে ল এর মতো হয়ে যাবে, আপনারা এগুলো গুগল করলেই পেয়ে যাবেন। আমরা ওয়ার্কশপে কিছু থিওরি নিয়ে আলোচনা করব, বা ডিজাইন থিওরিজ আছে, সেই থিওরিগুলো আপনারা চিন্তা করবেন, এগুলো স্টাডি করার চেষ্টা করবেন। কালার থিওরি আছে, এগুলো স্টাডি করার চেষ্টা করবেন। ডিজাইন টুল যেগুলো আছে, আমরা যেমন ইলাস্ট্রেটরে ডিজাইন করি, ফটোশপে করি, ক্যানভাতেও করি, ফিগমাতে করি, এক্সডিতে করি, এরকম অনেক ডিজাইন টুল আছে। এখন তো এআই দিয়েও আমরা অনেক ডিজাইন করছি, সো এখানে এআইটাও আপনারা যুক্ত করবেন, যে কিভাবে এআই দিয়ে আপনাদের এক্সপেক্টেড ডিজাইনটা আপনারা গ্র্যাব করতে পারবেন, সেটা ইম্পর্টেন্ট একটা বিষয়। জেনারেটিং ডিজাইন আইডিয়াস, তো আমাদের যে ওয়েবসাইটগুলো আছে, আমরা যেমন কোথায় যাই দেখেন, বিহেন্সে যাই, ড্রিবলে যাই, পিন্টারেস্টে যাই, গুগল থেকে দেখি, এরকম আরো টানস অফ সাইটস আছে, যেটা আমরা ওয়ার্কশপে ডেফিনেটলি আলোচনা করব, আপনাদের লিঙ্কডিন সহ দিয়ে দেবো। এখানে এত সাইট নিয়ে আলোচনার সুযোগ নাই, তো সেগুলো থেকে আপনার ডিজাইন আইডিয়া কালেক্ট করবেন। এবং আমার কাছে যেটা মনে হয়, শুরুতে আপনারা ডিজাইন কপিও করতে পারেন, ইউ ক্যান কপি আদার্স ডিজাইন, এবং আমার থিওরি মতে আপনাকে অ্যাটলিস্ট 100টা ডিজাইন করতে হবে, 100 ডিজাইনস, এর মধ্যে কপি ডিজাইন থাকবে কিছু, এবং অ্যাটলিস্ট 30টা রিয়েল প্রজেক্ট আপনাকে করতে হবে। এখন রিয়েল প্রজেক্ট কোথায় পাবো আমি জানি না, তো রিয়েল প্রজেক্ট মানে হচ্ছে কপি প্রজেক্ট না, এগুলো হচ্ছে ক্লায়েন্টের রিকোয়ারমেন্টের উপর বেস করে আপনি প্রজেক্টগুলো করতে পারেন। এটা চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করতে পারেন যে আমি তোমার কাছে একটা
প্রজেক্ট ডিটেলস চাই, প্রজেক্টটা হচ্ছে এইটা, সেটা ফেসবুক ডিজাইন হতে পারে, ব্রোশিওর ডিজাইন হতে পারে, বা ফ্লেয়ার যে কোনো কিছু ডিজাইন হতে পারে, ওয়েব ডিজাইন হতে পারে। তো চ্যাট জিপিটি আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনাকে একটা সুন্দর ক্লায়েন্টের একটা রিকোয়ারমেন্ট দেবে। আরেকটা ভালো কাজ যেটা করা যায়, যে আপওয়ার্কে যে জবগুলো পোস্ট হয় সেই জবগুলোতে আপনি যদি সার্চ করেন দেখবেন সেখানেও কিছু ডিজাইন রিকোয়ারমেন্ট দেওয়া আছে, সেগুলো আপনি চাইলে কিন্তু ওইভাবে আপনি আপনার মতো ডিজাইনটা তৈরি করতে পারবেন। সো এইটা হচ্ছে আমাদের অ্যাটলিস্ট 100টা আমাদের স্ট্যাটিক ডিজাইন করতে হবে। তারপরে আপনি বলতে পারবেন যে না, আমার ডিজাইন সেন্স এখন কিছু কিছু কাজ করছে, কিছুটা হয়তো বা অ্যাক্টিভ, তা আমি এখন ডিজাইনে পা দিতে পারি। এটা হচ্ছে ওয়ার্ম আপ, আমার কাছে মনে হয় এটা ওয়ার্ম আপ। তো এই ডিজাইনগুলো আবার পোর্টফোলিওতে দিয়েন না, মানে যেগুলো কপি করেছেন এটা ডেফিনেটলি ভায়োলেট করবে রুলস, কপিরাইট রুলস ভায়োলেট করবে। আপনি যে ইউনিক ডিজাইনগুলো করবেন বা যেগুলো ভালো মনে হবে সেগুলো আপনি পোর্টফোলিওতে ইজিলি দিতে পারেন। এখন আসেন মেইন ইউআই ডিজাইনের যে ওয়ার্কফ্লোটা, যেটা আমি আপনাদেরকে বলছি এখন বলবো, সেটা হচ্ছে যারা অলরেডি ডিজাইন প্ল্যাটফর্মে আছেন তাদের জন্য। ডিজাইন করে আসছেন, 1-2 বছরের ডিজাইনের এক্সপিরিয়েন্স আছে, যারা অলরেডি ধরেন যে কাজ করেছেন, ক্লায়েন্ট হ্যান্ডেল করছেন, বা যাদের কিছু পোর্টফোলিও আইটেমস আছে, যারা মার্কেট প্লেসে কাজ করেছেন, মার্কেটের বাইরেও কিছু কাজ করেছেন, তাদের জন্য এই বিষয়গুলো। সো আমার কাছে যেটা মনে হয় যে এই জিনিসটা আপনাদের হেল্প করবে। আমরা মূলত এখানে সাজিয়েছি টোটাল 6-7টা পয়েন্ট। আমি আপনাদেরকে বলবো ইউআই ডিজাইনারের জন্য কি কি স্টেপগুলো আমরা ফলো করি, একটা স্ট্যান্ডার্ড, একটা ইউনিভার্সাল ইউআই ডিজাইনের যে প্রসেসটা, সেগুলো আমি আপনাদের শেয়ার করব। আপনারা যেটা করবেন, কোর্স চাইলে আপনারা তো ডেফিনেটলি করতেই পারেন, সেখানে রিয়েল লাইফ প্রজেক্টও আপনাদের থাকবে। বাট এই যে টপিকগুলো আমি বলছি, এই টপিকগুলো আপনি পজ দিয়ে দিয়ে খাতায় লিখে নেন। লিখে নিলে দেখবেন যে এই টপিকগুলোর হাজার হাজার ভিডিও ইউটিউবে আছে। তো যেই ভিডিওগুলো আপনার কাছে ভালো মনে হচ্ছে, বাংলায়, ইংলিশে, হিন্দিতে, যে ল্যাঙ্গুয়েজ আপনি প্রেফার করেন সেই ল্যাঙ্গুয়েজেই আছে, সেগুলো আপনি ইউটিউব ঘেটে এই টপিকগুলো 3-4টা-5টা করে ভিডিও দেখলেই বুঝবেন যে এই জিনিসটা কিভাবে করা হয়। ওভারঅল আমরা যখন ইউআই ডিজাইন করি এই কয়েকটা প্রসেসই আমরা মেইনলি ফলো করি। কিছু কিছু প্রসেস বাদ যায় ডিপেন্ডিং অন ক্লায়েন্টস, ডিপেন্ডিং অন রিকোয়ারমেন্টস, ডিপেন্ডিং অন স্কোপস, বাট এগুলো স্ট্যান্ডার্ড প্রসিজিওর। ঠিক আছে, তো আসেন আমরা ইউআই এর যে প্রসিজিওরগুলো আছে ডিজাইনের ক্ষেত্রে সেটা আমরা শুরু করি। তো আমাদের প্রথম যে পার্ট যেটা আছে, নাম্বার 1, সেটা হচ্ছে রিসার্চ অ্যান্ড ডিসকভারি। মানে এখানে রিসার্চটা ইম্পর্টেন্ট কেন, কারণ আমরা তো আসলে ইউজারের জন্যই বানাচ্ছি। তো আমরা যদি ইউজার রিসার্চ না করি তাহলে আসলে আমরা কি বানাবো? এটা তো আমার নিজের মনের মতো কিছু বানালে হবে না। ইউআইটাই হচ্ছে এমন একটা জিনিস যেটা আসলে আমার এখানে কোনো প্রাধান্য নাই, আমার কোনো মতামত থাকা যাবে না, আমার কোনো অপিনিয়ন দেয়া যাবে না। আমার স্কিলটা আছে এবং আমি ওভারঅল আমার স্কিলটাকে ইউজ করব আউট অফ ইউজার্স পার্সপেক্টিভ, ইউজার্স যে ডাটা যেটা আমার কাছে আছে। তো এখানে দেখেন, আন্ডারস্ট্যান্ড দ্য গোল, আমাকে ইউজারের গোলটাকে বুঝতে হবে যে তার গোলটা কি, ক্লায়েন্টের গোলটাও বুঝতে হবে, প্লাস ক্লায়েন্টকে ডিঙিয়ে, এটাকে অনেকটা ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়ার মতো অবস্থা, এই ঘাস আমাকে খেতেই হবে, যে ইউজারের যে গোলটা সেটা আমাকে কিন্তু বুঝতে হবে। এরপর হচ্ছে কম্পিটিটর অ্যানালাইসিস। নাম্বার 2 হচ্ছে লিখে নিতে পারেন কম্পিটিটর অ্যানালাইসিস। গোল আমরা যখন বুঝে ফেললাম তখন যে প্রোডাক্টটা আমরা বানাচ্ছি এটার কে কে কম্পিটিটর আছে তাদেরকে আমরা অ্যানালাইসিস করব, দেখবো তারা কি দিচ্ছে, তারা কি দিচ্ছে না, তাদের ভালো মন্দ, তাদের ভুলগুলো কি কি আছে যেটা আমি রিকভার করতে পারি, যেটা আমি এখানে ভালো কিছু দিতে পারি। তো এই জিনিসগুলো আমাকে কম্পিউটার অ্যানালাইসিসের আমাকে করতে হবে। আরেকটা হচ্ছে ইউজার রিসার্চ। এখন আমরা আসলাম অ্যাকচুয়াল ইউজার রিসার্চের মধ্যে। ইউজার রিসার্চের মধ্যে কি পড়ে, যে ইউজার আসলে কি চাচ্ছে, ইউজাররা এদের ডিমান্ড কি, এদের নিড কি, এরা কি প্রবলেমটা ফেস করছে। এটা করার জন্য আমরা বেশ কিছু জিনিস করে থাকি, যেমন আমরা ইউজার ইন্টারভিউ নেই, সরাসরি ইন্টারভিউ কিন্তু আমরা কন্ডাক্ট করি। এটা অনেকেই করে, অনেকেই করে না, অনেকে অনলাইনের বিভিন্ন অ্যাপ্লিকেশন সফটওয়্যার দিয়ে এটা করে থাকে। বাট যারা অ্যাকচুয়ালি বড় প্রজেক্টগুলো করেন এরা কিন্তু রিয়েলি ন্যাশনালি এবং ইন্টারন্যাশনালি ইউজার রিসার্চটা করে থাকেন, ইউজার ইন্টারভিউটা নিয়ে থাকেন, একদম ফেস টু ফেস ইন্টারভিউ। এটা আমিও নিয়েছি, এটা ইম্পর্টেন্ট। তো ইন্টারভিউ নেওয়ারও অনেক প্রসেস আছে, এটা বড় একটা প্রসেস। এটা আপনারা ইউটিউব করলে পেয়ে যাবেন যে অ্যাকচুয়ালি কিভাবে আমরা ইউজারের ইন্টারভিউ ইউজার এক্সপিরিয়েন্সের পার্সপেক্টিভ থেকে নিতে পারি। এরপরে আমরা একটা ইউজার পার্সোনা তৈরি করি, যে ইন্টারভিউগুলো নিলাম,
ইন্টারভিউয়ের মধ্যে আমরা ধরেন যে কয়েকটা ক্যাটাগরির মানুষকে ডিফারেন্ট ক্যাটাগরিতে ফেলে দেই। ধরেন যে আমরা 100 জন মানুষের ইন্টারভিউ নিলাম। এখন 100 জন মানুষকে আমরা হয়তো বা 10টা ক্যাটাগরিতে বা 5টা ক্যাটাগরিতে ফেলে ফেলে সেটা আমরা ইউজার পার্সোনা তৈরি করি। তারপরে সেটা থেকে আমরা ডাটা নিয়ে আমরা মেইন ডিজাইন বা মেইন প্রোডাক্ট ডিজাইনটা শুরু করি। এইগুলো আমরা আমাদের ওয়ার্কশপে আরো ইন ডেপথ দেখানোর চেষ্টা করব। তো এর পরের যে পার্টটা, আমরা প্রথম পার্টটা শুনলাম যে রিসার্চ অ্যান্ড ডিসকভারি, এটার মধ্যে এই অংশগুলো আছে। সেকেন্ড যে পার্টটা সেটা হচ্ছে প্ল্যানিং অ্যান্ড ওয়ারফ্রেমস। এই যে আমি এত ডাটা পেলাম, সব তো ডাটা সেন্ট্রিক, আমাদের ইউএক্সে কিন্তু কোনো ডাটা ছাড়া কাজ হয় না। সো এই যে এতগুলো ডাটা পেলাম, এই ডাটাগুলো থেকে আমি যেটা করব, আমি এখন প্ল্যান করব, আমি এখন ওয়ার ফ্রেমিং করবো। ওয়ার ফ্রেমিং আমরা বলতে বুঝি অবকাঠামো, স্ক্যালিটন, মানে আসলে আমরা যখন বাড়ি বানাই আমাদের মাথায় থাকে না যে এই বাড়িটা এরকম হবে, এখানে এতগুলো রুম হবে, টয়লেটে আমরা এটা দিব, এরকম কমোড দিব, বা আমাদের শাওয়ারটা আমরা আলাদা করে ফেলবো, ইত্যাদি ইত্যাদি, বা একটা অজুর একটা জায়গা রাখবো, এরকম বিভিন্ন যে প্ল্যানিং থাকে, এটা প্ল্যানিং এবং ওয়ার ফ্রেমিং মাথায় ঘুরে ওভারঅল জিনিসটাকে আমরা একটা স্ট্রাকচারে নিয়ে আসি যে এখানে এটা হবে, এখানে সেটা হবে, এখানে এইভাবে সাজাবো। এই যে এই ব্যাপারটা, এটা যখন আমরা মাথায় যখন প্ল্যানিং ওয়ার ফ্রেমিং করে ফেললাম, তারপরে আমরা অ্যাকচুয়াল প্রজেক্ট স্ট্রাকচার শুরু করি। নাম্বার 2, হ্যাঁ, প্ল্যানিং এবং ওয়ার ফ্রেমিং এর মধ্যে প্রজেক্ট স্ট্রাকচার থাকে। প্রজেক্টটাকে কিভাবে আমি স্ট্রাকচারাইজড করছি এটা আমি মাথায় মাথায় সাজিয়ে নিচ্ছি। তারপরে আসে আইডিয়েশন। এগুলো একটু 19-20 হতে পারে, উপর নিচে হতে পারে, বাট এই জিনিসগুলো আমরা ফলো করি। আইডিয়েশনটা হচ্ছে আইডিয়া জেনারেট করা। যখন আমরা একটা স্কেলিটন মানে কঙ্কাল দাঁড় করালাম, তখন কিন্তু কোনো চেহারা আসে না, তখন কিন্তু কোনো স্ট্রাকচার দাঁড়ানোর পরে যে আসলে বিউটি, যেটাকে আমরা বলছি যে আসলে দেখতে কেমন হবে, কালার কেমন হবে, কঙ্কালের উপরে চামড়া বলেন বা অন্যান্য জিনিস বলো, সেগুলো। তো এইগুলোর আমরা একটা আইডিয়েশন তৈরি করতে শুরু করি যে না আসলে কিভাবে এটা করা যায়, এটা এরকম হবে, এটা সেরকম হবে। এরপরে আমরা মেইন যে ডিজাইন ওয়ার ফ্রেমিংটা, এটাতে আমরা শুরু করে দিই যে অ্যাকচুয়াল ওয়ার ফ্রেমিং এ স্ট্রাকচারের পরে অ্যাকচুয়াল ওয়ার ফ্রেমিংটা আমরা স্টার্ট করে ফেলি। এইখানে আমাদের বেশ কিছু জিনিস করতে হয়। দুটা জিনিস খুবই ইম্পর্টেন্ট, একটা হচ্ছে ইনফরমেশন আর্কিটেকচার, আর একটা হচ্ছে ইউজার ফ্লো। এই দুইটার মধ্যে অনেক সময় গুলিয়ে যায় যে ইনফরমেশন আর্কিটেকচার এবং ইউজার ফ্লো এটা আসলে কি, বা এটা অনেকেই মনে করে সিমিলার বা সেম জিনিস। তো আসলে ইনফরমেশন আর্কিটেকচারটা হচ্ছে বেসড অন মাই কালেক্টেড ডেটাস, যতগুলো ডাটা আমার কাছে আছে, আমি কোন ডাটাটা কোথায় আমি ঢুকাবো। ধরেন যে কোন মেনুতে, আমি আরো ইজি ভাবে বলি, কোন মেনুতে কোন অপশন ঢুকবে, কোন পেজে কোন জিনিসটা আমি রাখবো, এটাকে আমরা ইনফরমেশন আর্কিটেকচার বলছি। কোন ইনফরমেশনটা কোথায় যাচ্ছে, এই আর্কিটেকচার ডিজাইন করা, ঠিক আছে। আর ইউজার ফ্লো হচ্ছে একটা ইউজার শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে কোথায় যাবে। ধরেন যে রকমারিতে আমি ঢুকেছি, আমি কি করব, প্রথমে আমি সার্চ করব, তো ইউজার ঢুকে সার্চ করলো অথবা লগ ইন করে নিল প্রথমে। সো ইউজার লগ ইনের মধ্যে কি কি পার্ট থাকছে, তারপর লগ ইন থেকে যখন আমি ঢুকে গেলাম, তখন আমি হয়তো বা সার্চ করবো, তখন সার্চ বক্স আসছে। সার্চ বক্স আসলে আমার কি কি এখানে স্কোপ থাকতে পারে, হয়তো বা সার্চ করে পাবে, রেজাল্ট দেখাবে, না হলে রেজাল্ট দেখাবে না, নাথিং ফাউন্ড দেখাবে। তারপর সার্চ করে পেলে বই কালেক্ট করবে, হয়তো বা বইয়ের পেজে যাবে, না হলে অ্যাড টু কার্ট করবে, তারপরে অ্যাড টু কার্ট পেজে যাবে, সেখান থেকে চেক আউট পেজে যাবে, সেখান থেকে কুপন থাকলে কুপন দিবে, সেখান থেকে সে অলরেডি অর্ডার প্লেস করবে, পেমেন্ট করবে, ক্যাশ অন ডেলিভারি দিবে নাকি বিকাশে পেমেন্ট করবে, সেগুলো থাকবে। তো সব মিলিয়ে এই যে স্টেপগুলো, একটা ইউজার শুরু থেকে শেষ অবধি কতগুলো সম্ভাব্য জায়গায় যেতে পারে, এইটাকে আমরা ইউজার ফ্লো বলছি। এবং এটা যখন আমরা তৈরি করে ফেলছি, আমাদের ওভারঅল ডিজাইনটা কিন্তু খুব ইজিলি আমরা ইমপ্লিমেন্ট করতে পারছি। না হলে যে প্রবলেমগুলো হয়, যে আপনি ডিজাইন যদি এগুলো ছাড়া করতে বসেন, যে ইনফরমেশন স্ট্রাকচার এবং ইউজার ফ্লো ছাড়া যদি ডিজাইন করতে বসেন, তাহলে দেখবেন যে মাঝখান থেকে অনেক কিছু গায়েব হয়ে গেছে। আরে এটা কেমনে দিবে, এটা তো দেওয়া হইলো না, আরে অ্যাড টু কার্ট তো যোগ করা হয় নাই, তাহলে পারচেস করবে কেমনে। তারপর দেখবেন যে পেমেন্টের জায়গায় তো ক্যাশ অন ডেলিভারি দেওয়া হয় নাই, তাহলে কেমনে কি। তো ওভারঅল প্ল্যান করে আমাদের ইউজার ফ্লোটা নিয়েই বেশ কয়েকটা সময়, কয়েকটা দিন আমাদের পার করতে হয়, ডিপেন্ডিং অন প্রজেক্ট, যে আমরা এখানে ইউজার ফ্লোতে কি দিব, ইনফরমেশন আর্কিটেকচারে কি কি দিব, সেগুলো আইডিয়া জেনারেট করে আমাদের বানিয়ে ফেলতে হয়। তো এগুলো ইন্ডিভিজুয়াল যদি আপনি ইউটিউব করেন, দেখবেন অনেক অনেক ভিডিওস আছে, সেখান থেকে আপনারা ইজিলি কিন্তু এগুলো পেতে পারেন। আসেন তাহলে আমরা 1 নম্বর পয়েন্টে পড়লাম যে রিসার্চ অ্যান্ড ডিসকভারি।
2 নাম্বার পয়েন্টে পড়লাম প্ল্যানিং অ্যান্ড ওয়ার ফ্রেমিং, এই দুইটা পয়েন্ট। এখন আমরা আসি ডিজাইনে। যদি আমরা ডিজাইন করতে চাই, ডিজাইনে আমরা কি কি করতে পারি? দেখেন, ডিজাইনে আমাদের আহামরি কিছু নাই। ডিজাইনে নর্মালি আমরা যেটা করি, আসলে এখানে চাইলে অনেক কিছু ইন্টাক্ট করা যায়, বাট আমার সিম্পল ভাষায় যেটা আমি বলেছি যে সহজে বলবো, সহজে বলতে গেলে আমাদের এটা আসে, প্রথমে আমরা মুড বোর্ড তৈরি করি। 3 নাম্বার যে পয়েন্ট, ডিজাইনে আমরা মুড বোর্ড তৈরি করি। মুড বোর্ড এখন কি ভাই? মুড বোর্ড হচ্ছে, এটা আমরা যখন ফ্যাশন ডিজাইনিং এ ডিপ্লোমা করেছিলাম তখন আমরা ফিজিক্যালি মুড বোর্ড করতাম। আমরা বড় একটা বোর্ড থাকতো, আমরা কোন ধরনের ড্রেসিং বা কোন ধরনের ক্লথিংটা ডিজাইন করছি সেটার আমরা বিভিন্ন প্যাটার্ন, ধরেন যে আমরা একটা ক্লাসিক কিছু একটা ডিজাইন করছি, তো সেখানে আমি হয়তোবা ভিনটেজ কোনো গাড়ির একটা ছবি আমি ওখানে রেখেছি, যে এই গাড়ির যে কালারটা আছে বা এই গাড়ির কালার কম্বিনেশনটা আমি আমার ড্রেস ইউজ করব। অথবা ধরেন যে আমি হয়তো একটা বাগানের ছবি নিয়ে ওখানে রেখেছি, যে এই বাগানের যে লতা পাতা এইটা আমি আমার ড্রেসের মধ্যে অ্যাজ এ টেক্সচার হিসেবে আমি ইউজ করব। অথবা ধরেন যে আমি আরো বেশ কয়েকটা কালার প্যালেট আমি এখানে রেখেছি, কিছু রেফারেন্স রেখেছি যেগুলো আমি রিসার্চ করে বার করেছি, কিছু পয়েন্ট রেখেছি। সবকিছু মিলেই আসলে আমাদের মুড বোর্ডটা হয়। এটা যে এগুলো থাকতেই হবে নট নেসেসারি, বাট এগুলো থাকে। একটা মুড বোর্ড মানে আপনার একটা ডিজাইনের জন্য যা কিছু প্রয়োজন, ইন্সপিরেশন দরকার, সেরকম সবকিছু একখানে করে আমরা একটা মুড বোর্ড তৈরি করি। এটাকে আমাদের মুড বোর্ড বলা হয়। এরপর যেটা হচ্ছে যে ইউআই এলিমেন্টস, যে ইউআই এর জন্য যে ইউআইটা আমরা ডিজাইন করছি এটার জন্য আমাদের যে এলিমেন্টটা দরকার, সেই এলিমেন্টগুলো কিন্তু আমরা কালেক্ট করে নেই। একটু নড়ে বসলাম। সো ইউআই এলিমেন্ট আমরা ডিজাইন করে ফেলি, যেমন বেশ কিছু ইউআই এলিমেন্ট আছে যেগুলো আমরা ইউআইতে বারবার ইউজ করি। ইটস লাইক আমরা ধরেন বাটনগুলো ইউজ করি, অথবা আমরা লেআউটগুলো ইউজ করি, বা আমরা ছোট ছোট কার্ড ইউজ করি। এরকম অনেক অনেক ইউআই এলিমেন্টস থাকে যেগুলো আমরা ফ্রিকুয়েন্টলি ইউজ করি। সো সেই ইউআই এলিমেন্টগুলো আমরা ডিজাইনের আগেই আমরা ডিজাইন করে রাখি, কারণ যখন আমাদের ওভারঅল ওয়ার ফ্রেমিং শেষ, যখন আমাদের ওভারঅল চিন্তা ভাবনা শেষ, আমাদের ইনফরমেশন আর্কিটেকচার হয়েছে, ইউজার ফ্লো হয়েছে, আমি জানি যে এখানে আমার এই বাটনগুলো লাগবেই। এই বাটনগুলো আমার কি কি বাটন, প্রেস করলে কি হবে, হোভার করলে কি হবে, মানে উপরে মাউস নিয়ে গেলে কি হবে, ট্যাপ করলে কি হবে, ছেড়ে দিলে কি হবে, এই সব কিছু আমার এখন কিন্তু জানা। হ্যাঁ, সো এই জিনিসগুলো যখন আমি জানি তখন এগুলো আমি অলরেডি ডিজাইন করে রাখছি। এই ইউআই এলিমেন্টগুলো ডিজাইন করা থাকলে যেটা হয় যে খুব সহজেই আমরা এগুলো রিইউজ করতে পারি। এখন রিইউজের জন্য আরো একটা পয়েন্ট আছে যেটাকে আমরা বলি ডিজাইন সিস্টেম। ডিজাইন সিস্টেম এটা বড় একটা জিনিস এবং এটা অনেক ইন্টারেস্টিং একটা বিষয়। আপনারা হয়তো বা জানবেন যে ইভেন ইন্ডিয়াতেও শুধুমাত্র ডিজাইন সিস্টেমের জন্য একজন ডিজাইনার রাখা হয় বা দুইজন ডিজাইন রাখা হয়। যেমন বড় বড় যে অ্যাপগুলো আছে, জোম্যাটো বলেন, আদারওয়াইজ যে ফ্লিপকার্ট যেগুলো অ্যাপগুলো আছে, বা আরো বড় বড় যে অ্যাপগুলো আছে, এই অ্যাপগুলোর শুধুমাত্র ডিজাইন সিস্টেমকে টেক কেয়ার করার জন্য একজন ডেডিকেটেড ইউএক্স ডিজাইনার রাখা হয়। তারও স্যালারি ওই রকম 1 লাখ 1.5 লাখ এরকম। সো তার কাজ হচ্ছে ডিজাইন সিস্টেমকে মনিটর করা, অবজার্ভ করা এবং রেগুলার আপডেট করা, কিংবা এটাকে হোল্ড করা, যে কিভাবে এটাকে আমি ডেভেলপ করতে পারি। তো ডিজাইন সিস্টেমটা আসলে কি, আমি একটু যদি খুলে বলি, যে একটা ডিজাইনের জন্য আমি একটু আগে যেমন বললাম যে মুড বোর্ড থেকে আমরা ইন্সপিরেশন নিচ্ছি, আমরা বেসিক জিনিসগুলো নিচ্ছি, বাট ডিজাইন সিস্টেম এমন একটা সিস্টেম যেখানে কিনা আমরা একটা হোল প্রোডাক্টের ফন্ট কি কি হবে, ফন্ট কয় টাইপের হবে, বোল্ড হবে, থিন হবে, রেগুলার হবে, ধরেন যে পুরো ওয়েবসাইটে আমি একটা ফন্ট 6টা সাইজে ইউজ করছি, সে 6টা সাইজের যে ফন্ট সেটা লিস্ট করা, ধরেন যে একটা ইন্সপিরেশন কালার থেকে আমি টোটাল ধরেন 3টা কালার বা 10টা বা 5টা 6টা 7টা যতগুলো কালার আছে, এতগুলো কালার বেসিক্যালি কেউ ইউজ করে না। সো 3-4টা যে কালার আছে সেই কালারগুলো আমি ওখানে নিচ্ছি, কালারগুলো ডিফাইন করা যায় ফিগমাতে ইন্ডিভিজুয়ালি। সো এটা আমি ওই ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ড্রপ ডাউন মেনু থেকে আমি কালার চেঞ্জ করতে পারছি। যেমন ধরেন একটা বাটন বানালাম, এই বাটনের কালার এক জায়গায় আমি চেঞ্জ করব, পুরো ওয়েবসাইটের 20টা পেজে বাটনের কালার চেঞ্জ হয়ে যাবে। এটাকে আমি ডিজাইন সিস্টেম বলছি, মানে ডিজাইনের জন্য ইন্টায়ার সিস্টেমটা আমরা প্রিভিয়াসলি বিল্ড করে রাখি, এবং এটা বেশ সময় সাপেক্ষ একটা ব্যাপার। অনেক ডিজাইনার আছে ছোটখাটো প্রজেক্টে ডিজাইন সিস্টেম বিল্ড করেন না, কারণ এটা বিল্ড করতেই আমাদের ব্যাপক একটা টাইম লেগে যায়, যেটা আমরা অ্যাভয়েড করার চেষ্টা করি। যে প্রজেক্টের বাজেট কম সেই প্রজেক্টগুলোতে আমরা অনেকেই ডিজাইন সিস্টেম করি না, বাট এটা খুব ভালো একটা প্র্যাকটিস এবং বড় সব প্রজেক্টেই
এটা খুব ভাইটাল একটা রোল প্লে করে। ডিজাইন সিস্টেমটা খুবই ইম্পর্টেন্ট। তো ডিজাইন সিস্টেম কেমনে তৈরি করতে হয় এটা নিয়ে আপনি অজস্র ভিডিওস পাবেন, সিঙ্গেল ভিডিও ইউটিউবে পাবেন, বাংলাতেও পাবেন। আপনারা এটা ঘাঁটবেন ডিজাইন সিস্টেম। তো আমরা কি কি পড়লাম? আমরা পড়লাম নাম্বার 1 ইউআইতে আমরা পেয়েছি রিসার্চ অ্যান্ড ডিসকভারি। এরপরে আমরা পেয়েছি প্ল্যানিং অ্যান্ড ওয়ার ফ্রেমিং। তারপরে আমরা আসলাম ডিজাইনে, ডিজাইনটা শেষ করলাম। এখন ধরেন আমাদের ডিজাইন যখন আমরা শুরু করেছি, আমাদের ডিজাইনটা ধরেন এখন আমি তো ফিগমাতে চলে এসেছি বা এক্সিটে চলে এসেছি বা ধরেন ফটোশপে চলে আসছি, যেটা দিয়ে আপনি ডিজাইনে কমফোর্ট ফিল করেন। এখন এখানে আমাদের ডিজাইনটা 3 ধরনের হয়। এই যে আমরা কি করি, আঁকিবুকি করি না, আমরা যারা দেখবেন যারা আর্টিস্ট তারা কিন্তু ডিজাইন করে, ড্র করে। তো আমরা প্রথমে একটা ওয়ার ফ্রেমিং করে ফেলি, মানে কি এটাকে আমরা বলি লো ফিডালিটি ডিজাইন। এটা কেমন হয়, ধরেন যে আমি একটা ওয়েবসাইট বানাচ্ছি, একটা সবার উপরে একটা ব্যানার থাকবে, ব্যানারের জায়গায় আমি করলাম কি একটা স্কোয়ার দিয়ে রাখলাম। এটা স্কোয়ার দিয়ে রাখলাম, এটা ব্যানার। ব্যানারের মধ্যে ধরেন যে এখানে একটা লোগো হবে, লোগোর একটা রাউন্ড দিয়ে রাখলাম। আবার ধরেন যে লোগোর নিচে আমার স্লোগান হবে, আমি 3টা দাগ দাগ দিয়ে রাখলাম, 1 2 3, এখানে আমার স্লোগান হবে। তারপরে আমাদের ধরেন 3টা কার্ট হবে, এখানে 4 কোণা বক্স দিয়ে রাখলাম। কার্টের মধ্যে একটা ছোট করে মানুষের আইকন হবে, ওখানে গোল্লা গোল্লা দিয়ে রাখলাম। কার্টের নিচে টেক্সট হবে, ওখানে টেক্সট দিয়ে রাখলাম। হ্যাঁ, তার নিচে একটা বাটন হবে, ওখানে একটা বাটনের এরকম রাউন্ড দিয়ে রাখলাম। সো এটা হচ্ছে আমার লো ফিডালিটি ডিজাইন। এরপরে আমাদের আসে হাই ফিডালিটি ডিজাইন। এটা মূলত আমাদের ওই লো ফিডালিটি ডিজাইনটাকেই একটু টেক্সট দিয়ে একটু বেটার কালার দিয়ে কম্বিনেশন করা। বেসিক্যালি এটাও সাদা কালোই থাকে, বাট এখানে আমার টেক্সটগুলো ইনক্লুড হয়, এখানে আমার বাদ বাকি যে লেআউটগুলো সেটা আরও সুন্দর করে প্রস্ফুটিত হয়। মানে লো ফিডালিটি ডিজাইনটাকে আরও একটু রিফারবিশ করে আর একটু রিফাইন করে আমার হাই ফিডেলিটি ডিজাইনে চলে আসি। এরপরে আমরা মেইন ডিজাইনটা করি। মেইন ডিজাইনে আমরা একদম কালারফুল মেইন যে ডিজাইনটা যেটা আসছে, আমরা এগুলো কেন করছি? অনেকে দেখবেন লো ফিডেলিটি হাই ফিডেলিটি এগুলো একটাও করে না, ঠিক যেমন ডিজাইন সিস্টেমের কথা বললাম। কিন্তু এগুলো করলে যেটা হয় যে আপনার ডিজাইন কনসেপ্টটা অ্যামেজিংলি গ্রো করে এবং আলটিমেট যে ডিজাইনটা হয় এটা একদম পারফেক্ট হয়। পারফেকশন বলে তো আসলে কিছুই নাই, কারণ এটার বিশেষ করে ডিজাইনে যত বেশি আপনি ডিজাইন দেখবেন অত বেশি কাজ করতে ইচ্ছা করবে, অত বেশি মনে হবে আরো পারফেক্ট করি, সেটার কোনো শেষ নাই। বাট এটাতে ডিজাইনটা অনেক বেশি স্মুথ এবং প্রিসাইজ হয়, টু দ্য পয়েন্ট হয়, যেটা আমি বলছি। আর এই মেইন ডিজাইনও কিন্তু আমরা অ্যাটলিস্ট 3টা সাইজে করি। একটা হচ্ছে মোবাইল ডিভাইসের জন্য, একটা হচ্ছে ট্যাবলেটের জন্য, আর একটা হচ্ছে বড় স্ক্রিনের জন্য। তো এই মেইন ডিজাইনটাও কিন্তু আমরা 3টা ধাপে করে থাকি। এই যে আমরা যে বলে যে ইউএক্স বা ইউআই ডিজাইনটা কেন এত কঠিন বা এটাতে পয়সা কেন এত বেশি দেয় ভালো ভালো প্রজেক্টগুলোতে, এই কারণেই দেয়। অনেক সময় নিয়ে এক একটা প্রজেক্ট এক একটা প্রোডাক্ট আমাকে ডিজাইন করতে হয়। এই যে পুরো প্রসেসটা মেনটেন করে যদি আমি করতে চাই, ডেফিনেটলি অনেক সময় লাগে, অনেক বড় টিম লাগে। সো এগুলো অনেক টিম ওয়ার্কও থাকে, এক একটা টিম এক একটা কাজ করে, অথবা এটা কম্বাইনলি ওয়ার্ক থাকে, বা অ্যাজ এ সোলো ফ্রিল্যান্সার হিসেবে সবাই করতে পারে। তো এটা হচ্ছে আমাদের লো ফিডালিটি ডিজাইন, হাই ফিডালিটি ডিজাইন, মেইন ডিজাইন এবং মেইন ডিজাইনের যে আমাদের 3টা ইউআই ডিজাইন, যেমন মোবাইলের জন্য, ট্যাবের জন্য এবং বড় স্ক্রিনের জন্য, মানে কম্পিউটার বা বড় ডিভাইসগুলোর জন্য। এরপরে আমরা ওইটাকে মোকআপ হিসেবে একটা রিপ্রেজেন্টেশনে যাই যে মোকআপটা ডিজাইন কেমন হচ্ছে, মোকআপ ডিজাইন করি। মোকআপ ডিজাইনের পরে মেইন যে একটা পার্ট সেটা হচ্ছে প্রোটোটাইপিং। আপনারা অনেক নাম শুনেছেন প্রোটোটাইপিং। তো এই প্রোটোটাইপিংটা ফিগমাতেই করা যায় এবং অনেকে এটা আবার অনেক থার্ড পার্টি অ্যাপ্লিকেশনে করেন, অনেক অ্যানিমেশন অ্যাপ্লিকেশনও করেন, যার তার। এবং প্রোটোটাইপিংটা অনেকভাবেই করা যায়, 3D-তে করা যায়। প্রোটোটাইপিং নিয়েই যদি আপনি শেখেন আপনার 2 বছর লেগে যাবে। যদি আপনি একদম খুব আধ্যাত্মিক লেভেলের প্রোটোটাইপিং করতে চান, শিখতে চান, বা অনেকগুলো সফটওয়্যার মিলিয়ে করতে হয়, সেক্ষেত্রে আপনার অনেক সময় লেগে যাবে। বাট বেসিক প্রোটোটাইপিং খুবই ইজি, খুবই সহজ। এটা আপনি মেইনলি দেখাবেন যে একটা অ্যাপ্লিকেশন বা একটা ওয়েবসাইটে কিভাবে এটা কাজ করছে। যেমন ধরেন ক্লায়েন্টকে আমরা কি দেখাই, যে একটা বাটনে লগ ইন বাটনে ক্লিক করলাম, সেখানে এরর দেখালো যে ইউর ইউজার পাসওয়ার্ড নট রাইট। তো এইটাকে আমরা প্রোটোটাইপিং বলছি। এটা আমি রিয়েলি দেখাই দিচ্ছি ক্লায়েন্টকে যে এই ইনফরমেশনগুলো দিলে এটা রাইট দেখাচ্ছে, রং দেখাচ্ছে, বা এরপরে যে পেজে যাচ্ছে কিভাবে যাচ্ছে, ট্রানজেকশনটা কিরকম হচ্ছে, অ্যানিমেশনটা কিরকম হচ্ছে। তারপর ধরেন যে আমি দেখালাম যে এখান থেকে নেক্সটে ক্লিক করলে কিরকম হবে, এখানে
যে লেআউটগুলোর কথা বললাম, মোবাইলে যখন আমি দেখাচ্ছি সাইজ ছোট হয়ে গেলে কিরকম ভাবে দেখাচ্ছে, বড় হয়ে গেলে কিরকম ভাবে দেখাচ্ছে, এই ওভারঅল যে একটা ডেমো প্রজেক্ট বলতে পারেন, এইটাকেই আমরা প্রোটোটাইপিং বলছি, যে আসলে অ্যাকচুয়াল প্রোডাক্টটা দেখতে কেমন হবে, এটাই আমরা ফিগমাতে প্রোটোটাইপিং বলি, প্রোটোটাইপ করে থাকি আর কি। এটার অনেক সহজ উপায় আছে, আপনারা চাইলে এটাও গুগল করবেন, ইউটিউব করবেন এবং দেখবেন যে প্রোটোটাইপিং নিয়ে হাজার হাজার ভিডিওতে আছে। এরপরে যেটা আসে, আমার মোটামুটি ডিজাইন শেষ। এরপরে আসে আমার 5 নাম্বার পয়েন্ট হচ্ছে ইউজেবিলিটি টেস্টিং, যে অ্যাকচুয়ালি যে প্রোডাক্টটা আমরা ডিজাইন করলাম এটা টেস্টিংয়ে আমরা চলে যাই, যে এটা কেমন আসছে। এখন আমরা বিভিন্ন জনকে দেখাই, ধরেন আমাদের টিমের মধ্যেই অনেকে আছে, বা ক্লায়েন্টকে আমরা দিয়ে দিই, ক্লায়েন্ট আবার তার টিমের মধ্যে দেখায় যে এটা কেমন দেখতে হয়েছে, এই যে প্রোটোটাইপিংটা করেছে এখানে কোনো ঝামেলা মনে হচ্ছে কিনা, বা ডিজাইনটা ইমপ্রুভ করতে হবে কিনা, এটা অ্যাকচুয়াল ইউজার টেস্টিং আমরা করি। তারপর আরেকটা কাজ করি আমরা ইটারেশন। ইটারেশনটা আমাদের দুইভাবে হয়, এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। ইটারেশনটা মানে কি? ইটারেশনটা হচ্ছে যে ইউজার যে ফিডব্যাক দিল, আবার আমি কিছু চেঞ্জ করলাম, আবার ফিডব্যাক দিল, আবার চেঞ্জ করলাম, এবং এইভাবে আমি সর্বোচ্চ ইউজার ফ্রেন্ডলি একটা ইউআই প্রেজেন্ট করলাম বা ডিজাইন করলাম। এটাকে আমরা ইটারেশন বলছি বা ইটারেট বলছি। ইটারেশনটা হচ্ছে রিপিটেশন আর কি, যে রিপিটেড চেঞ্জ করে, যে আমরা ফাইবারে রিভিউ দেয় না, বারবার যে রিভিশন যখন দেয়, এইটাকেই রিভিশন বলছি, ইটারেশন বলছি আমরা। সো ফিডব্যাক পেলাম, আমি আবার একটা চেঞ্জ করলাম, তারপর আবার আমি সবাইকে দেখালাম, আবার ফিডব্যাক পেলাম, আবার চেঞ্জ করলাম। যত সহজ মনে হচ্ছে এটা অত সহজ নয়, এটাতে মান্থস লেগে যায়, অনেক সময় লেগে যায়, কারণ অনেকগুলো মানুষের ফিডব্যাক ঘুরে আসে, সেগুলো নিয়ে কাজ করতে হয়, সেগুলো নিয়ে রিডিজাইন করতে হয়, রিফর্ম করতে হয়, আবার আমাকে লঞ্চ করতে হয়, আবার আমাকে ইটারেশন করতে হয়। তো এটা বেশ কয়েকটা দফায় হয় দেখে এটাতে সময় বেশি লাগে। তো অনেকে এটাও করে না আসলে, বাট এটা আমাদের ইউএক্স এর বা ইউআই এর ডিজাইনের একটা বড় পার্ট। এরপরে আসলে আমরা ডেভেলপারকে হ্যান্ড ওভার করি। তো এটারও অনেক বেস্ট সিস্টেম আছে, আমরা অনেক সময় জাস্ট ডিজাইনটা করেই কিন্তু ডেভেলপারকে দিয়ে দিই, যে ভাই এই যে তোমার ফিগমা ফাইল নাও, তুমি এখন ডেভেলপ করো গিয়া। বাট এখানে যারা প্রফেশনাল ডিজাইনার হতে চান তাদের জন্য কিন্তু ডেভেলপারের অনেক হেল্প আছে, যেটা আপনি করতে পারেন। অ্যাসেট তো আপনি এক্সপোর্ট করে দিচ্ছেনই, প্রোটোটাইপিং তো করে দিচ্ছেনই, মক আপ দিচ্ছেন, এছাড়া প্রপার ডকুমেন্টেশন অনেক ইম্পর্টেন্ট। প্রপার ডকুমেন্টেশন, ডেভেলপারের সাথে কোলাবোরেশন করা, এগুলো খুবই ইম্পর্টেন্ট। এটা নিয়ে আমি একটা ভিডিওই দেখেছিলাম, একটা বড় একটা পার্ট হচ্ছে যে কিভাবে সে ডেভেলপারকে বুঝিয়ে দেয়। এটা একটা পডকাস্টে সে মনে হয় বলেছিল, আমার নামটা মনে নাই, এরকম অনেক পডকাস্ট আসলে দেখা হয়। তো সে বলছে যে মানে ওইটার জন্য সে আলাদা এফোর্ট দিচ্ছে, ওইটার জন্যই সে আলাদা ডিজাইন করছে, একটা ডিফারেন্ট একটা মানে ইউআই সেন্ট্রিক ডিজাইন হচ্ছে, যে সে শুধুমাত্র ডেভেলপারকে বোঝাচ্ছে যে ভাই এটা এরকম হবে, এটা এখানে এটা, বা এটার ফন্ট সাইজ কত দিয়েছি, এটার উপরের মার্জিন কত ছিল, এটার গ্যাপ কতটুকু ছিল, সব কিছু সে একদম সুন্দর করে ইউআই ডিজাইন করে সে ডেভেলপারকে বুঝিয়ে দিয়েছে। তো এইটা হচ্ছে আমাদের মূলত ডেভেলপারের সাথে যে কোলাবোরেশন, এটা একটা ডিজাইনারের একটা নৈতিক দায়িত্ব বলে আমার মনে হয়, যে ডেভেলপার যেন খুব সহজেই জিনিসটা করতে পারে, সহজেই জিনিসটা বুঝতে পারে। এই পার্সপেক্টিভ থেকে আমরা তাকে যতটুকু পারি ডকুমেন্টেশনের মাধ্যমে হেল্প করব। আর কোলাবোরেশন তো আছেই, যেটা ফিগমাতে ইজিলিতে করা যায়। তো এই যে 6টা পয়েন্ট আমরা শেষ করে ফেলেছি, আমি একটু রিভাইজ করি। যদি আমি 6টা পয়েন্ট আমি আবার বলি ইউআই এর, একটা হচ্ছে রিসার্চ অ্যান্ড ডিসকভারি, সেকেন্ড পয়েন্ট হচ্ছে প্ল্যানিং অ্যান্ড ওয়ার ফ্রেমিং, থার্ড পয়েন্ট হচ্ছে ডিজাইন ইটসেলফ, ফোর্থ পয়েন্ট হচ্ছে 3 ফিডালিটি ডিজাইন যেটা আমরা করছি, এবং মেন ডিজাইনের যে ব্যাপারগুলো মকআপ প্রোটোটাইপিং সহ আছে। আরেকটা হচ্ছে ইউজেবিলিটি টেস্টিং, যে ইউজার যে টেস্টিংটা করছে। আর লাস্টলি হ্যান্ড ওভার টু দ্য ডেভেলপারকে আমরা হ্যান্ড ওভার করে দিচ্ছি। এখন দেখেন যে অনেক কিছুই আমি আসলে বলতে পারছি না অল্প সময়ের কারণে, বাট প্র্যাকটিস করতে হবে যারা আপনারা এই কাজগুলো করছেন। আমরা অনেকে কোর্স বা লার্নিং লুপে আমরা আটকা পড়ে যাই, শিখতেই থাকে, কিন্তু প্র্যাকটিস আর করা হয় না। রেগুলার প্র্যাকটিস করবেন, আর ইন্সপিরেশন নেবেন অনেক জায়গা থেকে, অনেক অনেক ওয়েবসাইটস আছে, আপনি একটু ঘাটলেই 20-30টা ওয়েবসাইট পেয়ে যাবেন যেগুলো থেকে ইউআই ইউএক্স এর ইন্সপিরেশন গ্যাদার করা যায়। তো সেখান থেকে রেগুলার ইন্সপিরেশন নেবেন এবং সেগুলো কপি করবেন, সেগুলো প্র্যাকটিস করবেন, সেগুলো নিয়ে কাজ করবেন, ঠিক আছে?
এবং সেগুলো পোর্টফোলিওতে দিবেন না অবশ্যই, আমি আগেও বলেছি। শুধুমাত্র আপনার যে ডিজাইনগুলো বা যে দামি প্রজেক্টগুলো করবেন, ইউনিক যেগুলো, কারো কপি নয়, সেগুলো চাইলে পোর্টফোলিওতে ইউজ করতে পারেন। আর দামি প্রজেক্ট করবেন যেটা বললাম, চ্যাট জিপিটিকে দিয়ে, জেমিনাইকে দিয়ে, সব এআইকে দিয়েই দামি প্রজেক্ট ডিটেলস করা যায়। এরকম প্রজেক্ট ডিটেলস নিয়ে দামের প্রজেক্ট করবেন এবং রিয়েল জব গ্র্যাব করার ট্রাই করবেন। রিয়েল জব কোথায় কোথায় আছে আপনারা জানেন, আমরা ওয়ার্কশপে সেগুলো আরও আলোচনা করব। সো এটা ট্রাই করবেন। এই জিনিসগুলো যখন মোটামুটি আপনি ৩-৪ মাস ৫ মাসে যখন আয়ত্ত করে ফেললেন, যখন প্র্যাকটিস আপনি দেখছেন যে মোটামুটি ভালো ১০-২০টা ডিজাইন আপনি করে ফেলেছেন, তখন আপনি রিয়েল জবের জন্য চেক করবেন। তখন সেগুলোকে দেখিয়ে আপনি বিভিন্ন মার্কেটপ্লেসের বাইরে এবং লিঙ্কডইনে অনেক জব আছে যেগুলো রিমোট জব, ইন্টারন্যাশনালি অনেক জায়গায় অফার করা হয় এবং বাংলাদেশে আমি মনে হয় প্রত্যেকদিন কম করে হলেও ৫টা ইউএক্স ইউআই ডিজাইনের জব পোস্ট দেখি। এবং বাংলাদেশের অনেক কি বলে সাইট আছে, ফেসবুকের গ্রুপ আছে যেখানে রেগুলার জব পোস্ট করা হয়। সেই গ্রুপগুলোতে আপনারা ডেফিনেটলি নাই, আপনারা আছেন টিকটক মার্কেট গ্রুপে। সো যেখানে কাদা ছোড়াছুড়ি করা হয়, যেখানে ট্রল করা হয়, যেখানে মিম দেখানো হয়, তো এগুলোতে করে আসলে আপনাদের ক্যারিয়ার ডেভেলপ করবে না। এমন জায়গায় থাকতে হবে যেটা আপনার ক্যারিয়ারের সাথে সম্পৃক্ত, ঠিক আছে? বিনোদনটা আলাদাভাবে কোনোভাবে কনজিউম করেন। কারো কারো বিনোদন ঘোরাফেরা, কারো কারো বিনোদন বই পড়া, কারো কারো বিনোদন ধরেন আমার যেমন মানুষের সাথে কথা বলতে ভালো লাগে, যার যেটা বিনোদন সেটা আপনারা ইন্ডিভিজুয়াল একটা ছকে ফেলে নেন। ২৪ ঘন্টা ওই ফেসবুকে ঢুকে বিনোদন নেওয়ার কোনো দরকার নাই। ফেসবুকে আসেন, যেটা আপনার ক্যারিয়ার সেন্ট্রিক কাজ সেটা করেন। আর ফেসবুকেও যদি বিনোদন করতে হয় সেটার একটা টাইম অ্যালোকেট করে ফেলেন, যেটা আমার কাছে বেটার বলে মনে হয়। তো এইটুকুই ছিল। আমার মনে হয় ৪০-৪৫ মিনিট হয়ে গেছে। সো এই ভিডিওটা আসলে ছোট করার কোনো উপায় ছিল না। তারপরেও আমার কাছে মনে হয় যে বেসিক একটা সাইট ম্যাপ আপনাদের দিতে পেরেছি, যেগুলো আপনারা যদি ভিডিওটা আবার শোনেন এবং যদি আপনারা লিখে নেন টপিকগুলো, আপনারা এগুলো ইউটিউবে প্রত্যেকটা টপিক পেয়ে যাবেন এবং এইভাবেই আপনাদের শিখতে হবে। সেলফ লার্নিংটা এইভাবেই কিন্তু আপনি করতে পারেন। এখন একটা সাইট ম্যাপ পেয়েছেন, আরও ২-৩টা ভিডিও দেখেন, যারা প্রফেশনাল আমাদের ভাই ব্রাদার আছে তাদের কাছ থেকে সাইট ম্যাপ নেন এবং আপনারা সবকিছু মিলিয়ে আপনাদের ইউআই ইউএক্স লার্নিং যে জার্নি সেটা শুরু করেন। তো এর পরের কোনো ভিডিওতে দেখা হবে। আমাকে কমেন্ট করে প্লিজ জানাবেন যে আপনাদের এই ইনফরমেশনগুলো কেমন লাগলো এবং আমার ওয়ার্কশপগুলো, যেগুলো আপকামিং ওয়ার্কশপ, সেগুলোতে অবশ্যই জয়েন করবেন, কারণ সেগুলোতে এই ব্যাপারগুলো আরও ইনডেপথ আমরা শিখবো এবং জানবো। তো সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।